আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এস এম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনায় আরও ৬৯ জনের মৃত্যু, সেরামের টিকা নিয়ে অনিশ্চয়তা। দ্বিতীয় ডোজ অন্য টিকা নেওয়া যাবে না বললেন বিশেষজ্ঞরা। দুর্যোগে দেশের মানুষের পাশে থাকে আওয়ামী লীগ বললেন প্রধানমন্ত্রী। করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা কার্যক্রম উদ্বোধন। দ্রুত গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, লকডাউনের স্বাভাবিক জনজীবন। মার্কেটে শিশুদের জমজমাট ঈদ কেনাকাটা। পশ্চিমবঙ্গের বিধানসভায় হ্যাট্রিক জয়ের পথে মমতার তৃণমূল কংগ্রেস। মোদি অমিত শাহর ম্যাজিক কাজে আসেনি। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়া থাকছে মাই টিভির রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবারে বিস্তারিত। দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে সংক্রমণ ধরা পড়েছে আরও ১,৩৫৯ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭,৬১,৯৪৩ জন। আর দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১,৫৭৯ জন। গত ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৪,১৫৮টি। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ১,৩৫৯ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ৯.৬৪%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৬৫৭ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬,৮৭,৩২৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.২১%, মৃত্যুর হার ১.৫২%। ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনার ভ্যাকসিন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিবন্ধিত অনেকে প্রথমে ডোজ পাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছেন। আবার প্রথম ডোজ নিয়েছেন এমন অনেকে দ্বিতীয় ডোজ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। প্রথম ডোজ গ্রহীতারা কি অন্য কোম্পানির দ্বিতীয় ডোজ নিতে পারবেন? এমন প্রশ্নে আইইডিসিআর এর উপদেষ্টা ও মহামারী বিশেষজ্ঞ ডাক্তার মোশতাক হোসেন বলছেন, ফর্মুলা এক না হলে অন্যটা নেওয়া যাবে না। মুবালিক করিমের রিপোর্ট। বিশ্বের অনেক দেশের চেয়ে করোনার টিকা দেয়ায় এগিয়ে বাংলাদেশ। দেশের ৫৮,১৯,৬৫৬ জন মানুষ ভারতের সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার কোভিডশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছেন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৮,০৫,৬৯৪ জন। নিবন্ধিত ৭২,৩৮,৩৫৬ জন মানুষের মধ্যে ১৪ লাখ মানুষ কোভিডশিল্ডের প্রথম ডোজ নিয়ে এবং ২০ লক্ষাধিক মানুষ দ্বিতীয় ডোজ নিয়ে রয়েছেন শঙ্কায়। টিকা প্রদান কার্যক্রমের মধ্যে সরকার রাশিয়ার স্পুটনিক ভি ও চীনের সিনোফার্মা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এমন বাস্তবতায় যারা কোভিডশিল্ডের প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা স্পুটনিক ভি ও সিনোফার্মার দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর উপদেষ্টা জানান, এ নিয়ে গবেষণা চলছে, তবে এটা করা ঠিক হবে না। বিভিন্ন জায়গায় একটা টিকার সাথে আরেকটা টিকার বিনিময় করা যায় কিনা সেই বিষয়ে ট্রায়াল হচ্ছে। সেই ট্রায়াল সফল হলে হয়তো আমরা বলতে পারবো। উৎপাদক প্রতিষ্ঠান আলাদা হলেও ফর্মুলা এক হলে সেক্ষেত্রে ন্যায় কোনো সমস্যা হবে না বলে জানান মহামারী বিশেষজ্ঞ ডাক্তার মোশতাক হোসেন। দ্বিতীয় ডোজের কিছু ঘাটতি আছে, তবে অ্যাস্ট্রাজেনেকার টিকাই দিতে হবে তাদেরকে। যারা তৈরি করছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, প্রস্তুতকারক প্রতিষ্ঠান হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাই তারা দ্বিতীয় ডোজ তারা পাবেন। আমাদের যে ঘাটতি আছে সেই ঘাটতি ইতিমধ্যে পূরণ হয়ে যাবে। মুবালিক করিম, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, জনগণের কল্যাণের জন্য রাজনীতি, তাই জনগণের পাশে দাঁড়াতে সরকার কাজ করছে। সকালে করোনায় দারিদ্র্য, অসহায় ও অসচ্ছল শ্রমিকদের মাঝে দ্বিতীয় পর্যায়ে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। করোনার প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত সারা দেশের অতি দরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যান চালক, পরিবহন শ্রমিক এবং কৃষক সহ স্বল্প আয়ের ৩৬,৫০,০০০ পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাচ্ছেন ২,৫০০ টাকা করে।
গণভবন থেকে ভার্চুয়ালি মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে শুভ সূচনা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জাতির পিতার পথ অনুসরণ করে যে কোনো দুর্যোগে দেশের মানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ। করোনাকালীন সময়ে বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সরকার প্রধান। সবসময় দুর্গত মানুষের পাশে কিন্তু আওয়ামী লীগ আছে। আপনারা দেখেছেন ধান কাটার অসুবিধা, আমরা ছাত্রলীগে বলার সাথে সাথে ছাত্রলীগ নেমে গেছে। ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের যুবলীগ, এমনকি আওয়ামী লীগ প্রত্যেকে কিন্তু এই করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার জন্য অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া বা লাশ দাফন করা, অথবা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়া, সব কাজে কে আছে এখন? আওয়ামী লীগ আছে, আমাদের সহযোগী সংগঠনের কর্মীরাই আছে। করোনা মহামারীতে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। জানান, শক্তিশালী বিরোধী দল হতে হলে প্রয়োজন মানুষের জন্য কাজ করা। অনেকেই শক্তিশালী বিরোধী দল চায়। আমরা তো বিরোধী দলে ছিলাম। আমরা বিরোধী দলে থাকতে সবসময় কোনো দুর্যোগ দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে। এটাই বিরোধী দলের কাজ। কিন্তু আজকে আমরা যারা নিজেদেরকে বিরোধী দল বা প্রতিদিন সরকার উৎখাতের জন্য বক্তৃতা, বিবৃতি, আন্দোলনের নামে পোড়াও জ্বালাও করে যাচ্ছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা? করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নির্ধারিত সময় করোনার টিকা নিয়ে আসার আশ্বাস দেন শেখ হাসিনা। নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যকেও সুরক্ষিত করতে হবে। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি। যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসব। আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেব। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি, সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন। পরে ভোলা, জয়পুরহাট ও চট্টগ্রামের সাথে যুক্ত হয়ে উপকারভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলা ও শতভাগ মাস্ক পরার কোনো বিকল্প নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী ভারতের সংক্রমণ ও মৃত্যুর হারের বিপজ্জনক বার্তা থেকে বাংলাদেশকে এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি সকালে সিলেট জোন বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন। ভ্যাকসিনের জন্য উদ্বেগের কারণ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগে এই দুঃসময় কেটে যাবে। করোনার প্রথম ডোজের টিকা বন্ধ হয়ে যাওয়ায় দেশের মানুষ আস্থাহীনতা ও আশঙ্কায় ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীন ও রাশিয়ার ভ্যাকসিন সংগ্রহের সুযোগ থাকলেও সরকার সে সুযোগ আগে গ্রহণ করেনি। দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। লকডাউনের কারণে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে মন্তব্য করে তাদের মজুরি নির্ধারণ ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান মির্জা ফখরুল। চীন ও রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহের সুযোগ থাকার পরেও তা গ্রহণ করা হয় এবং ভারতের পরেই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিল। বাংলাদেশের সরকারের শুধুমাত্র ভারত থেকে সংগ্রহের চুক্তি জাতির জন্য এক চরম স্বাস্থ্য বিপর্যয় সৃষ্টি করেছে। আজকে সরকারকে এই দায়িত্বহীনতা এবং দুর্নীতির জন্য অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ভারতের পাশাপাশি রাশিয়া এবং চায়না থেকে করোনার টিকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, খুব শীঘ্রই চায়না থেকে 5 লাখ ডোজ করোনার টিকা আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভার্চুয়াল সভায় যোগ দিয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দেশে করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান জাহিদ মালিক। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় টিকার ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু ভারত থেকে এখন আসছে না টিকা, আমরা চায়না এবং রাশিয়ার সাথে আলোচনা করে আমরা টিকার ব্যবস্থা করছি। চায়না থেকে 5 লক্ষ টিকা অল্প দিনেই চলে আসবে। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশে তৈরি হবে করোনার ভ্যাকসিন। এরই মধ্যে রাশিয়া ও চীনের প্রযুক্তি কিনে বাংলাদেশে করোনার ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। আরও জানাচ্ছেন রাকিব হাসান। এরই মধ্যে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে দেশের ঔষধ শিল্পে। স্থানীয়ভাবে দেশের চাহিদার প্রায় শতভাগ উৎপাদন করে রপ্তানি আয়ে বিশাল অবদান রাখছে এই খাত। ঔষধ উৎপাদনের জন্য বর্তমানে দেশে কাজ করে যাচ্ছে 2 শতাধিক ঔষধ উৎপাদনকারী কোম্পানি, যার মধ্যে 10টিরও বেশি বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আন্তর্জাতিক বাজারে জেনেরিক ঔষধ রপ্তানি করছে। মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন উৎপাদন নিয়ে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ভ্যাকসিন তৈরির সক্ষমতার কথা জানান দিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের 3টি প্রতিষ্ঠান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, পপুলার এবং হেলথ কেয়ার, তারা আসলে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আছে তাদের। ভারতের টিকা পাওয়ার অনিশ্চয়তায় রাশিয়ার উদ্ভাবিত করোনার টিকা স্পুটনিক ভি এর জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ভ্যাকসিনটি বাংলাদেশের জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। একই সঙ্গে ভ্যাকসিন প্রযুক্তি শেয়ারের মাধ্যমে দেশে উৎপাদন বা বাল্ক এনে রিফিল করে তা প্রয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। বাংলাদেশ উৎপাদনের সুযোগ থাকবে অবশ্যই, এটি সরকারের পর্যায়ে কথাবার্তা হচ্ছে। সেটি হয়তো টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমাদের কোনো ফার্মাসিউটিক্যালসে এখানে এটা উৎপাদন হবে, অথবা বাল্ক নিয়ে এসে ফিল ফিনিশ মাধ্যমে এটা আমরা করতে পারি। এগুলো সরকারি পর্যায়ে কথাবার্তা হচ্ছে। একই সাথে চীনের প্রযুক্তি কিনে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শর্ত যেমনটা আমরা দিয়ে থাকি যে এখানে যে ফার্মাকোভিজিলেন্স করতে হবে, প্রথম 1000 মানুষের উপরে আমরা 7 দিন করে এটা ভ্যাকসিনটি প্রয়োগ করে 7 দিন আমরা অবজার্ভ করব, তারপরে আমরা দেখব, এরপরে মাস ভ্যাকসিনেশনে আমরা যাব। এছাড়াও আমরা দেখব যে ভ্যাকসিনটা একটা অবজারভেশনে থাকবে, যে এর সেফটি এবং এফিকেসি কেমন, সেই বিষয়গুলো আমরা অবজার্ভ করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। রাজধানী হাসপাতালে প্রতিদিনই কমছে করোনা রোগীর চাপ, পাশাপাশি খালি হচ্ছে আইসিইউ। এদিকে সময় থাকা সত্ত্বেও এসএমএস জটিলতায় করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে না পারার অভিযোগ করেছেন কেউ কেউ। রোগীর চাপ কমার বিষয়টি আশাব্যঞ্জক হিসেবে দেখছেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ। আর টিকার বিষয়ে ভোগান্তি এড়াতে মুঠোফোনের এসএমএস অনুযায়ী নির্দিষ্ট সময়ে হাসপাতালে আসার পরামর্শ দেন তিনি। এসএম আরিফের রিপোর্ট। দেশের সর্ববৃহৎ ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রোগী 124 জন। এটা হাসপাতালটিতে চালু শয্যা সংখ্যার 1/5 কম। হাসপাতালটিতে প্রতিদিন নতুন রোগী ভর্তির চেয়ে সুস্থ হয়ে ফিরে যাওয়ার হার বেশি। এখানের পরে পুরা ট্রিটমেন্টে এখন অক্সিজেন লেভেলও ঠিক আছে, আর রক্তের এটা অনেকটা রিকভারি হয়েছে, অল্প একটা আছে, ওটা ওষুধে ইনশাল্লাহ কাজ হবে, এটা বলে দিছে ওনারা। হাসপাতালটির চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রোগীর স্বজনদের। এ কারণে কেউ কেউ ভর্তি রোগীকে সরিয়ে নিচ্ছেন অন্য হাসপাতালে। সকাল থেকে আমি দুপুর পর্যন্ত 12টা বাজে আমি অ্যাডমিট করছি, 3টা বাজে আপনার 11টা, 11:30 বা 12টার দিকে আমাকে ডক্টর আসছে, এর মধ্যে কোনো ডক্টর আসেনি। অবশ্য করোনা রোগীর চাপ কমছে রাজধানীর সব হাসপাতালেই। এদিকে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়ে জনমনে বাড়ছে আশঙ্কা। অনেকেই টিকা নিতে না পারার অভিযোগ জানিয়েছেন। ডেট দেওয়া আছে 2রা মে, আমি এখন আসছি, এখন আমাকে বলতেছে আমাকে নতুন ডেট দেওয়া হবে, নতুন এসএমএস আসতে হবে, তাহলে আমাকে এই 2রা মে দেওয়া হলো কেন? সরকার যদি এরকম একটা ডেট মিস করে যদি ওই ডেটে না দেওয়া হয়, তাহলে সরকার অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে, জানাই দিবে। ওরা বলতেছে যে পরবর্তীতে আর একটা মেসেজ আসবে, এটা আদৌ আসবে কি না? মেসেজটা কতদিন পরে আসবে? 1 সপ্তাহ নাকি 1 মাস নাকি 1 বছর পরে নাকি আসবেই না? শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক জানান, সরবরাহ কম থাকায় সঠিক সময়ে দ্বিতীয় ডোজের টিকা না নিলে সমস্যা হতে পারে। অনেকের আছে যে এসএমএস পাইই নেই, তার ডেটই আসে নাই। আবার অনেকে আছে ডেট ছিল 3-4 দিন 5 দিন আগে, সেই ডেটটা সে মিস করেছে, তো এটা তো অ্যাডজাস্ট করে দিতে হবে। এটা চাইলেই কিন্তু আপনার যদি ডেট না থাকে আপনি কীভাবে পাবেন? কিন্তু আজকে যে ডেট আছে সে তো পাবে, এরকম কেউ কমপ্লেন করবে না আপনাদের। হাসপাতালে কয়েকদিনে করোনা রোগীর চাপ ব্যাপক কমেছে বলেও জানান অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ। গতকালকে ধরেন আমাদের 60% রোগী ভর্তি ছিল, 40% খালি ছিল। আজকের অবস্থা এরকমই, তো রোগীর সংখ্যা কমছে এবং সংক্রমণের হারও কমছে, এটা তো ডেফিনেটলি একটা আশার সংবাদ। আমরা এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।
গণপরিবহন চালুর দাবিতে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবহন শ্রমিকরা। শিল্প কারখানা, দোকানপাট, মার্কেট যেখানে খুলে দেওয়া হয়েছে সেখানে গণপরিবহন বন্ধ রাখার আর কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছেন তারা। এদিকে লকডাউনে এখন স্বাভাবিক রাজধানীর জনজীবন। পুরনো চেহারায় রাস্তাঘাট, যানজট নিরসনে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। আরও জানাচ্ছেন ড্যানি দ্রং। শিল্প কারখানা খোলা থাকলেও লকডাউনের শুরু থেকেই বন্ধ রাখা হয় গণপরিবহন। পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হয় দোকানপাট, মার্কেট খোলার, কিন্তু গণপরিবহন চালুর বিষয়ে আসেনি কোনো সিদ্ধান্ত। এমন অবস্থায় মাঠে নামেন গণপরিবহন শ্রমিকরা। রাজধানীর বিভিন্ন স্থানে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ করেন তারা। শ্রমিকরা বলেন, মজুরি না পাওয়ায় পরিবার চালাতে পারছেন না কেউ। পরিবহন চালু না হলে সামনে ঈদে বিপাকে পড়বেন তারা। আমাদের এই যে পরিবার আছে, বউ সংসার আছে, ঘর বাচ্চা আছে, তো এই গাড়ি ঘোড়া বন্ধ, আমরা কোথাও কোনো কামাই রুজি কিছু করতে পারতেছি না। কিস্তিলের একদিকে চাপ দেয়, ঘর বাড়িওয়ালার একদিকে চাপ দেয়। তো মনে করেন যে আমাদের এই পরিপ্রেক্ষিতে আমরা খুব অসহায়ের ভিতরে আছি। না না, কোনো সহযোগিতা পাইনি আমরা, কোনো মানে সরকার পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। এই আল্লাহ চালাই নিচ্ছে আমাদের। এই গাড়ির ইনকাম দিয়ে স্টাফরা চলে, ড্রাইভার চলে, আমাদেরও সেই একই অবস্থা গাড়ির মালিকদের। আমাদের রুজি রোজগারের পথ হলে গাড়ি না চললে আমরা নিজেরা চলতে পারবো না, পাশাপাশি ব্যাংকের টাকা আমরা দিতে পারবো না। স্বাস্থ্যবিধি মেনে বাস চালু, শ্রমিকদের জন্য আর্থিক প্রণোদনা ও কম টাকায় OMS এর চাল দেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা। যে স্বাস্থ্যবিধি মেনে আমরা গাড়ি চালাতে চাই, গাড়ি আমাদের খুলে দেওয়া হোক এবং আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। এই সরকার না মেনে নেয় তাইলে কেন্দ্রীয় কমিটি আবার মিটিং করবে, সেই মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে কি করা যায়। এদিকে চলমান লকডাউনে রাজধানীর জীবনযাত্রা এখন স্বাভাবিক। নগরীর রাস্তায় বাস ছাড়া চলাচল করছে সব ধরনের যানবাহন। স্বাভাবিক সময়ের মতো প্রতিটি রাস্তায় দেখা মিলছে যানজটের। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। ঈদের সবচেয়ে বেশি আনন্দ ছোট্ট সোনামণিদের। ঈদের পোশাক কেনাকাটাতে তাদের আবদার বেশি। লকডাউন ও করোনায় দেরিতে হলেও জমে উঠেছে ছোটদের পোশাক বেচাকেনা। নগরীর মার্কেট, শপিং মলে বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। তবে আসনেরও বিক্রি না হওয়ায় হতাশ তারা। শিউলি রোজা রিপোর্ট। ঈদ মানেই মার্কেট, শপিং মলে ছোটদের বাহারি পোশাকের সজ্জা। পরিবারের ছোট্ট সদস্যদের পছন্দ ও আনন্দকে প্রাধান্য দিতে বাবা মায়েদের ভিড় নগরীর শপিং মলে। ঈদের দিন ঘনিয়ে আসায় জমে উঠতে শুরু করেছে শিশুদের পোশাক বিক্রি। তীব্র গরমের কারণে শিশুদের পোশাকে প্রাধান্য পাচ্ছে সুতি আর আরামদায়ক ঢিলেঢালা পোশাক। গ্লেজি, সিম্পল, সোবার ফ্যাব্রিক্সগুলো কিছু আসছে, শিপন আর এরকম পাতলা কাপড়গুলোই চলতেছে এবার। সারারা, ঘাড়ারা, লেহেঙ্গা, গাউন এগুলো আসছে, এগুলো আপডেট। সারারা, ঘাড়ারা ও বারবি গাউন সহ বরাবরের মতোই বাহারি কাজের পোশাকগুলো পছন্দের শীর্ষে। বাবা মাউন্ট সাইডে শপিং করতে আসছি, মামুর সাথে শপিং করতে আসছি। আমার পছন্দ হচ্ছে ঘাড়ারা, পিঙ্ক কালার, সারারা, তারপর ঘাড়ারা, এগুলা। নাম বা দাম যাই হোক, বাবা মার হাত ধরে ঈদের পোশাক কিনতে ঘুরে ফিরছে শিশু কিশোররা। আমার পায়জামা পাঞ্জাবি কিনতে যাবে। মাস্ক পরিয়ে নিয়ে এসেছি, শুধু বাচ্চার জন্য শপিং করার জন্য এসেছি। না, বাচ্চাদের আবদার রাখাই অনেকটা। শপিং করিনি বাচ্চাদের জন্য, মন খারাপ, ছোট বাচ্চা না, এই জন্য এবার আসতেই হয়েছে। এখনো বিক্রি তেমন নয়, তবে দোকানীদের প্রত্যাশা দ্রুত জমজমাট হবে বেচাকেনা। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল 148টি আসন, তবে তৃণমূল 210টিরও বেশি আসন পেয়েছে। এদিকে জয়ের পর সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুবালিক করিমের প্রতিবেদন। পশ্চিমবঙ্গ বিধানসভার 292টি আসনের 8 দফা নির্বাচনের ভোট গণনা শুরু হয় সকাল 8টায়। এরপর একে একে ঘোষণা করা হয় ফলাফল। শুরুতে নিজের নন্দীগ্রামে পিছিয়ে থাকলেও অন্য সব আসনে আসতে থাকে মমতার জয়ের খবর। শেষ পর্যন্ত তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে পরাস্ত করে নন্দীগ্রামেও জয়ের মালা পরেন দিদি।
জয়ের খবরে উল্লসিত মমতা হুইলচেয়ার ছেড়ে বাড়ি থেকে বের হন, সবাইকে জানান অভিনন্দন। করোনা পরিস্থিতির কারণে বিশেষ সতর্কতা জারির কারণে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছাকাছি কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তারপরেও থেমে নেই তৃণমূলের কর্মী সমর্থকরা। কালীঘাট রোডের সামনে ঢাকঢোল বাজিয়ে উৎসবে সামিল সবাই। বিধানসভার আসন 294টি হলেও নির্বাচনের মাঝে 2 প্রার্থী মারা যাওয়ায় 2 আসনে ভোট স্থগিত করা হয়। শমশেরগঞ্জ ও জঙ্গিপুরের ওই 2 আসনে ভোট হবে 16 মে। মুবাল্লিক করিম, মাই টিভি। রাজধানীর নিউ মার্কেট এলাকার ইফতার বাজারে চলছে জমজমাট বেচাকেনা। নানা রকমের ইফতারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনেই ক্রেতারা আসছেন, লাইন ধরে কিনছেন রকমারি ইফতার। স্বাদ ও মান ভালোই বলে জানান তারা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানী নিউ মার্কেট ইফতার বাজার। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে লাইন ধরে ক্রেতারা ঢুকছেন ইফতার কিনতে। হরেক রকমের ইফতার সামগ্রীর পসরা সাজিয়েছেন দোকানদাররা। চলছে জমজমাট বেচাকিনা। পরিবারের শখ মেটাতে ইফতার কিনছেন অনেকে, স্বাদের বৈচিত্র্যতা চান কেউ কেউ। এগুলি বাচ্চাদের খাবারের জন্য, বাচ্চাদের চাহিদা, তাদের শখ যে বাইরের একটা খাবারটা মাঝে মাঝে খায় আর কি। এখানে ডিস্টেন্স মেনটেন করে নিজেকে সেফ রেখে আসা যায়। দাম ও মান দুটোই ভালো বললেন ক্রেতারা। কোয়ালিটি খুবই ভালো, আদার অন্যের তুলনায়। খাবার মান ভালো, দাম রিজনেবল। বেচাকিনা মোটামুটি ভালো বললেন ব্যবসায়ীরা। ইফতার বাজার বর্তমানে তো মোটামুটি ভালোই চলছে। কোভিড মহামারীর আগে যেভাবে চলতো ওইভাবে নেই। বেচাকিনা বেশি একটা ভালো না, লকডাউনের কারণে বেচাকিনাটা খুবই মন্দা যাচ্ছে, তারপরে মোটামুটি একটু ভালো। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই চলছে ইফতার বাজার। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। করোনা আর লকডাউনে অস্তিত্ব সংকটে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্প। সামনে ঈদ থাকলেও করোনার বিরূপ প্রভাব থমকে গেছে কর্মচাঞ্চল্য। যা উৎপাদন হচ্ছে তাও লকডাউনের কারণে বিক্রি না হওয়ায় শ্রমিকদের মজুরি দেয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় শিল্পটি বাঁচাতে সরকারি সহযোগিতা চান শিল্পটির মালিকরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। ঈদকে সামনে রেখে ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা কারখানাগুলো। এখানে প্রায় 150 কারখানায় জুতা তৈরি হলেও করোনার বিরূপ প্রভাব আর লকডাউনের কারণে দেশের নানা প্রান্তে পাঠাতে না পারায় ক্ষতির মুখে পড়েছে শিল্পটি। মালিকটা খুবই খারাপ অবস্থা আছে। গত 2 বছর ধরে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। 1 বছর আমরা কাজ করতেছি ঠিকই, কিন্তু মালও বানাইতেছি, কিন্তু করোনার কারণে মাল কোনো জায়গায় বিক্রি করতে পারতেছে না, মালিকও আমাদেরকে টাকা ফেরত দিতে পারতেছে না। ঠিক মতো কাম কাজও পাইতেছি না, যাওয়াই কাম কাজ করছি, এখন আমরা বেচা কিনাও নাই, মালিকে মাল ডেলিভারি দিতে পারতেছে না। শ্রমিকরা বলছেন এই অবস্থা চলতে থাকলে অনিশ্চয়তা দেখা দেবে কর্মক্ষেত্রে, সংসার চালানো কঠিন হয়ে পড়বে। আমাদের এভাবে তো বেচা কিনা নাই, বন্ধ, আমাদের লাভ চলা ওই কষ্ট। মানে রমজান মাসে লকডাউনের কারণে আমরা মালও দিতেছি না, আমরা বেতনও ঠিক মতো মনে করেন মাল দিতে পারতেছি না। এই লকডাউনের মধ্যে তো আমাদের সংসার ভালোভাবে চলতেছে না। এখানকার উৎপাদিত জুতার গুণগত মান ভালো হওয়ায় সুনাম কুড়িয়েছে, কিন্তু করোনার কারণে যে ক্ষতি হচ্ছে তা কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতা চান মালিকরা। ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে জুতার শিল্পটা একটু ধ্বংসের পথে। সরকার যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে ব্রাহ্মণবাড়িয়ার জুতার শিল্পটা অনেক উন্নত করতে পারবে। আমরা অবস্থা খারাপের কারণে শ্রমিকের অবস্থা খারাপ হয়েছে। তো দেশের মধ্যে লকডাউন আসার পর থেকেই এই শিল্পটার একটা দশ নামে গেছে এবং এই শ্রমিকদের বেতন আমরা ঠিক মতো দিতে পারতেছি না। মালগুলা যদি বিক্রি করতে পারি, যে মালগুলা স্টকে আছে, তাহলে আমাদের শ্রমিকের বেতনগুলো দিতে পারো। সামনে যার ধরুন মাল বিতরণ হচ্ছে না, যার জন্য আমাদের খুব বিপদ আছে। ব্রাহ্মণবাড়িয়ায় পাদুকা শিল্পের যাত্রা শুরু হয় 1963 সালে। খ্যাতির কারণে বিস্তার লাভ করে কারখানা বেড়ে প্রায় 400 হলেও এখন নানা সংকটে বন্ধ রয়েছে 2 শতাধিক। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাসে যখন নাভিশ্বাস উঠছে ভারতে, তখন বিশ্বের সর্বোচ্চ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তার ভারত ছাড়ার খবর এলো। করোনা টিকার জন্য প্রভাবশালীদের আগ্রাসী চাপ আর হুমকির কারণেই ভারত ছেড়েছেন বলে জানিয়েছেন সেরাম সিইও। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে।
গোটা ভারত যখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে, ঠিক তখনই এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করল ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস। করোনার টিকা পাওয়ার জন্য একাধিক হোমরা-চোমরাদের চাপের মুখে ভারত ছেড়েছেন দেশটির বৃহৎ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরামের সিইও আদার পুনাওয়ালা। ভারতীয় ফ্লাইটে নিষেধাজ্ঞা জারির আগেই ব্রিটেনে পাড়ি জমান তিনি। পুনাওয়ালা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্তা এবং অন্যান্যরা ফোন করে দ্রুত কোভিশিল্ড টিকা দেওয়ার দাবি জানাতেন। টিকা না দিলে হুমকিও দেওয়া হতো। এমন হুমকি আসছে এবং তাদের দাবি না মানা পর্যন্ত কোনো কাজই করতে দিত না বলেও জানান তিনি। এবং এমন পরিস্থিতিতে তিনি ফিরতে চান না বলেও জানিয়েছেন। সম্প্রতি পুনাওয়ালাকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছিল ভারত সরকার। তবে সেরাম সিইও হঠাৎ দেশ ছেড়েছেন এমনটা অবশ্য বলছে না ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো। তাদের দাবি, অনেক দিন ধরেই ভারত ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুনাওয়ালা। এই জন্য লন্ডনের মেফেয়ার এলাকায় 25,000 স্কোয়ার ফুটের বাড়িও ভাড়া নিয়েছিলেন তিনি। তবে আরও আশঙ্কার কথা জানিয়েছে দ্য টাইমস। তাদের দাবি, পুনাওয়ালার ব্রিটেন সফরের সঙ্গে আংশিকভাবে বিদেশে করোনা টিকা উৎপাদনের ইচ্ছাও জড়িয়ে রয়েছে। আর শীঘ্রই বিষয়টি নিয়ে ঘোষণা দেওয়ার কথাও জানিয়েছে সেরাম সিইও। মার্জিয়া মান্নান, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 69 জনের মৃত্যু, সেরামের টিকা নিয়ে অনিশ্চয়তা। দ্বিতীয় ডোজ অন্য টিকা নেওয়া যাবে না বললেন বিশেষজ্ঞরা। দুর্যোগে দেশের মানুষের পাশে থেকে আওয়ামী লীগ বললেন প্রধানমন্ত্রী। করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা কার্যক্রম উদ্বোধন। দ্রুত গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ। লকডাউনের স্বাভাবিক জনজীবন। মার্কেটে শিশুদের জমজমাট ঈদ কেনাকাটা। পশ্চিমবঙ্গের বিধানসভায় হ্যাট্রিক জয়ের পথে মমতা তৃণমূল কংগ্রেস। মোদি অমিত শাহর ম্যাজিক কাজে আসেনি। করোনা নিয়ে ভারতের নাভিশ্বাসের মাঝে দেশ ছাড়লেন সেরামের সিইও। নেপথ্যে টিকার জন্য প্রভাবশালীদের হুমকি। সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার 5 উইকেট। লক্ষ্যের চেয়ে বাংলাদেশ পিছিয়ে 260 রানে। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।